ছাত্রলীগের কমিটিতে পদ পাওয়ার জন্য অনেক টাকা খরচ করতে হয়, অনেক লবিং করতে হয়, অনেক প্রতাপশালী হতে হয়। আর এই কমিটির পদের জন্য যে কত কাঠখড় পুরাতে হয় এটা ছাত্রলীগ নিয়ে যারা হালকা পাতলা হলেও জানেন তাদের এই ধারণাটা আছে। তো 2013 সালের একটা গল্প শোনাই, এটা সিনিয়রদের কাছে অনেক শুনছি এই গল্পগুলো। যে 2013 সালে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের আগে ছাত্রলীগের কমিটিতে পদ দেওয়া হবে বা কমিটির জন্য সিভি চাওয়া হয়েছে। সেই সিভিতে এনাফ সিভি জমা পড়েনি সেই কমিটির জন্য। অর্থাৎ সেই সময় মোটামুটি সবাই নিশ্চিত ছিল যে সামনে একটা ঝামেলা হতে যাচ্ছে, কারণ আওয়ামী লীগ সরকার বলতেছে যে আমরা কোনো কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডার ইলেকশন হবে না, আমাদের আন্ডার ইলেকশন হবে। বিএনপি বলতেছে আমরা তাহলে নির্বাচনে যাব না, মানে যাচ্ছে তা একটা অবস্থা তৈরি হয়েছে আর কি। তো সেরকম সময় সবাই ভাবতেছিল যে না, সামনে কিছু একটা বড় হতে যাচ্ছে। এই সময় আওয়ামী লীগের বা ছাত্রলীগের পদ নেওয়া, ছাত্রলীগের স্পেসিফিকলি কমিটির পদ নেওয়া খুব একটা গুড ডিসিশন হবে না হয়তো। তো এরপরে যেটা হয় আপনারা সবাই জানেন, 2013-তে নির্বাচন হলো। অনেকে এটা বিনা ভোটের নির্বাচনে বলে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 151 আসনে আওয়ামী লীগ নির্বাচিত হলো। মানে 151 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতার এরপরে তো মানে বিএনপি অংশগ্রহণ করেনি। তারপরে বিএনপির লাগাতার হরতাল অবরোধ চলতে থাকলো। বলতে গেলে বিএনপি পাল্টা কিছু করতে ব্যর্থ হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে গেছে। এর পর থেকে কিন্তু ছাত্রলীগ বেশ প্রভাবশালী হয়ে ক্যাম্পাসগুলোতে ফিরে আসা শুরু করছে। যারা ওই টাইমে কমিটিতে পদ নেয়নি তারা যে কী পরিমাণ আফসোস করছে যে পদ পাইতে পারতাম আমি, কিন্তু আমি সিভি জমা দিই নাই বা আমি নিজে থেকেই সরে আসছি। কারণ তারপর থেকে ছাত্রলীগের কি বলা যায় যে গত এক দশকে ছাত্রলীগ যে ক্যাম্পাসগুলোতে একটা ভয়ের অবস্থা তৈরি করে রাখতে পারছে, সেটার একটা সূচনা হয় আর কি। তো এরপরে জাস্ট খালি একটা ইলেকশন হয়ে গেছে, তারপরে যে সব নর্মাল হয়ে গেছে, বা নর্মাল বলতে আমি বোঝাচ্ছি যে এই ছাত্রলীগের এই ভয়ের বিষয়টা নর্মাল হয়ে গেছে, বিষয়টা তা না। এখানে আরও অনেকগুলো ফ্যাক্টর ছিল। সেই ফ্যাক্টরগুলো কী কী সেটা নিয়ে আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। দেখুন, ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের রাজনীতির কিছু ফরম্যাট আছে। যেমন তাদের একটা ট্যাগ দেওয়ার কালচার আছে। ট্যাগ দেওয়ার কালচার কীরকম, যে ভিন্ন মত কিছু পাইলেই যে ও শিবির, ও রাষ্ট্রবিরোধী, ও সরকার বিরোধী, এইসব ট্যাগ দেওয়ার পরে যেটা হয় যে তাকে মারো, পেটো, কাটো, কোনো বিচার হবে না। মানে এরকম একটা কালচার সেই সময় থেকে তৈরি হওয়া শুরু হয়েছে। আর যেহেতু বিএনপি সেই সময় বেশ একটা কি বলা যায় যে ব্যাকফুটে ছিল আর কি। আর অন্যান্য সংগঠনও এই বিষয়টাকে জাস্টিফাই করা শুরু করছে, কারণ এর আগে শাহবাগের আন্দোলন হয়, তার বিপরীতে শাপলা চত্বর হেফাজতে ইসলাম একটা মুখোমুখি কাটকাটা অবস্থানে চলে যায়। তো তারপরে যেটা হয় যে এই ট্যাগ দেওয়ার কালচারটা এর মাধ্যমে জাস্টিফিকেশন পেয়ে যায় আর কি, যে শিবির, তাহলে তার সাথে যে কিছু করা যাবে, মানে যে কোনো কিছু করা যাবে। বিভিন্ন বাম সংগঠনগুলো এটা বেশ মানে আনন্দের সাথে প্রচার করতেছিল সেই সময়। পরবর্তীতে অনেক বাম সংগঠন এটা বলছে যে না, এটা ওইভাবে জাস্টিফাই করা এটা বুমেরাং হয়ে দাঁড়াইছে। পরবর্তীতে অনেক বাম সংগঠনের স্টুডেন্টকেও এই শিবির ট্যাগ দিয়ে, ইভিন অনেক হিন্দু স্টুডেন্টকেও শিবির ট্যাগ দিয়ে ছাত্রলীগ ইচ্ছামতো মারধর করছে। মানে এই কালচারটা তখন থেকে শুরু হয় আর কি, যে কাউকে যদি এরকম একটা ট্যাগ লাগানো দেওয়া যায় তাহলে তার সাথে যা কিছু করা হোক না কেন সেটা নিয়ে কোনো বিচার হবে না। এটা ক্যাম্পাসের প্রশাসনও করবে না, পুলিশ প্রশাসন তো আরোই না। ক্যাম্পাসে বিভিন্ন দলের সহ অবস্থানগুলো কিন্তু এই সময়ের পর থেকেই ধীরে ধীরে নষ্ট হতে থাকে। যে ক্যাম্পাসে শুধু ছাত্রলীগ থাকবে, অন্য কোনো রাজনৈতিক দল থাকবে না, তাহলে তাদেরকে ওই যে ট্যাগ দেওয়ার বিষয়টা, এরকম করে করে কিন্তু অন্য মতাদর্শের যেগুলো রাজনৈতিক দল ছিল সেগুলো কিন্তু ক্যাম্পাসে টিকতে পারে নাই। সেটা ছাত্র দল বলেন, শিবির বলেন, বা বাম দলগুলো, যেহেতু বাম অনেক সংগঠনগুলো, বাম অনেক রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বা আওয়ামী লীগের জোট সরকারেই আছে। তো তারাও দেখা যাচ্ছে কিছুটা জাস্টিফাই করছে, না ঠিক আছে ঠিক আছে। আবার কিছু বাম সংগঠন এটা প্রোটেস্টও করছে। মানে এটা বলা যায় কি, আওয়ামী ঘরানার বাম দলগুলো ক্যাম্পাসে রাজনীতি করতে পারছে বা এখনও টুকটাক করতেছে। মানে বলতে গেলে এখন ক্যাম্পাসে ছাত্রলীগ আর কিছু বাম রাজনৈতিক দল ছাড়া অন্য কোনো দলের অস্তিত্ব নাই। কারণ এই ট্যাগের কালচারের কারণে ধীরে ধীরে এরকমগুলো অন্য রাজনৈতিক দলের বা ছাত্র সংগঠন যেগুলো ছিল তারা খুব একটা টিকতে পারে নাই। এই যে ট্যাগ দেওয়া হতো, এই ট্যাগের মধ্যে প্রধান যেটা অলরেডি বললাম যে শিবির, এরপরে থাকতে হচ্ছে সরকার বিরোধী। দেখেন, সরকার বিরোধী, তারপরে মানুষকে একদম নর্মালাইজ বা ছাত্রদের একদম নর্মালাইজ করে বোঝানো হয় যে রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী, দেশ বিরোধী বা দেশদ্রোহিতা, এগুলো সবগুলো সেম জিনিস, এরকম করে উপস্থাপন করা হয়। আদতে কিন্তু এগুলো সেম জিনিস না। সরকার বিরোধী মানে কি? সরকার বিরোধী মানে হচ্ছে যে সরকারে আছে, আওয়ামী লীগ সরকার আছে এখন বর্তমানে, মানে আওয়ামী লীগের বিরোধী সরকার হিসেবে কোনো ডিসিশন নিচ্ছে, সেটা তো আমি নাগরিক হিসেবে বিরোধিতা করতেই পারি। রাষ্ট্রবিরোধী কি? রাষ্ট্র কিন্তু একটা কাঠামো, দেশ আর রাষ্ট্রের মধ্যেও কিন্তু তফাৎ আছে। দেশ হচ্ছে ভূখণ্ডটা,
আর রাষ্ট্রের জন্য যে চারটা, ওই যে আমরা সমাজ বইয়ে পড়ে আসছি যে চারটা মেইন জিনিস থাকা দরকার, যেমন ভূমি থাকা দরকার, সার্বভৌমত্ব থাকা দরকার, এরকম শর্তগুলো থাকলে সেটা রাষ্ট্র। তো রাষ্ট্র কাঠামোটার, রাষ্ট্রযন্ত্রটার যখন আমি বিরোধিতা করব তখন সেটা রাষ্ট্রবিরোধী। এখন রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধিতা কিন্তু খারাপ না। সরকার বিরোধী হচ্ছে সরকারের সমালোচনা করা, এটাও সরকার বিরোধিতা। মানে সমালোচনা করলেই খারাপ এরকম তো না। আবার রাষ্ট্রবিরোধিতা খারাপও হতে পারে, ভালোও হতে পারে। সবসময় কিন্তু রাষ্ট্রবিরোধিতা খারাপ না। যেমন দেখেন ৭১ বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিল, এটা কিন্তু পাকিস্তান রাষ্ট্রের বিরোধী না? অবশ্যই বিরোধী। কিন্তু এই বিরোধী ডিসিশন কি বাংলাদেশের জন্য বা পূর্ব পাকিস্তানের জন্য, সেই সময় পূর্ব পাকিস্তানের জন্য খারাপ ছিল না? এটা ভালো ডিসিশন ছিল। তাহলে রাষ্ট্রবিরোধিতা কীভাবে খারাপ হয়? মানে এটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। তো রাষ্ট্রবিরোধিতা মানেই খারাপ। রাষ্ট্রবিরোধীদের ট্যাগ দিয়ে দিয়ে তার সাথে যা কিছু করা যাবে, তাকে মারো কাটো যা কিছু করো, কোনো কিছু হবে না, বিচারহীনতার একটা সংস্কৃতি তৈরি করা, এটা খারাপ। তো কেউ সমালোচনা করলে, মানে আমরা বলতে ছাত্রলীগ যা করতো আর কি, সমালোচককে এরকম ট্যাগ দিয়ে দিত। আর দেশদ্রোহিতা আলটিমেটলি খারাপ। আপনি ভূখণ্ডের সাথে যদি গাদ্দারি করেন, সেটাই দেশদ্রোহিতা। আপনি অন্য কোনো রাষ্ট্রের সুবিধার জন্য বা অন্য কোনো দেশের সুবিধার জন্য আপনি নিজের দেশের সাথে গাদ্দারি করতেছেন, এটা দেশদ্রোহিতা। এটা মানে এটার কোনো ক্ষমা নাই। বরঞ্চ বলা যায় যে বঙ্গবন্ধু যে রাষ্ট্রদ্রোহিতা করছিল, পাকিস্তানের রাষ্ট্রদ্রোহিতা করছিল, তখন তো বাংলাদেশ, মানে পূর্ব পাকিস্তান তো বাংলাদেশ না আর কি, মানে পূর্ব পাকিস্তান তো পাকিস্তান একটা পার্ট। সেই রাষ্ট্রদ্রোহিতা কিন্তু তার দেশপ্রেমের কারণেই করছিল। তিনি কিন্তু রাষ্ট্রদ্রোহী ছিল, দেশদ্রোহী ছিল না। এই যে এগুলো কিন্তু মাঝখানে কিন্তু কিছু ফারাক আছে আর কি। এই জিনিসগুলো বোঝা জরুরি। এই ছাত্রলীগ সবাইকে একভাবে একটা ট্যাগে ফেলাইয়া দেয়। তারপরে তো এই যে ছাত্রলীগ যে এরকম বিভিন্ন ট্যাগ দিয়ে অত্যাচার নির্যাতন করতো, এগুলো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না। অনেকে এগুলো বিচ্ছিন্ন ঘটনা দাবি করতে পারে না, এটা মোটেই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মানে এরকম সিরিয়ালি চলতে থাকতো। এই অবিচ্ছিন্ন ঘটনার একটা ফলাফল হচ্ছে এই বুয়েটের আবরার ফাহাদ হত্যা। যে সে ভারতের বিরুদ্ধে, ভারতের শোষণের বিরুদ্ধে, বাংলাদেশের ভারতের আগ্রাসনের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছিল, তখন তার ডাক পড়ছে যে কি সে শিবির হতে পারে। তাকে কিন্তু এসব ট্যাগ দিয়ে পিটানো হয়েছে, ছাত্রলীগদের এসব ট্যাগ দিয়ে তাকে মারছে। সে শিবির হতে পারে, সে রাষ্ট্রদ্রোহিতা করতেছে, সে দেশবিরোধী কথা বলতেছে। দেখেন এগুলোর সাথে কিন্তু তার স্ট্যাটাসের সম্পর্ক নয়। ইভেন তার এটা মত প্রকাশে স্বাধীনতাও হরণ করে। তো অনেকে যে বলে যে যেসব বুয়েটের স্টুডেন্ট আবরার ফাহাদকে মারছে, তাদের শাস্তি হবে, এটা তাদের দায়িত্ব, ব্যক্তির দায়িত্ব সংগঠন নেবে না। কিন্তু একটা ব্যক্তি যদি সংগঠনের মাধ্যমে জালিম হয়ে ওঠে, তাহলে তো ওটা তো সমস্যা, মানে এটা গুরুতর সমস্যা। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নেই, এগুলো একটা চেইনের মধ্যে আছে, সেই চেইনের প্রভাবটা চারপাশে ছড়াই ছিটে পড়তেছে। কিন্তু আমরা যেটা দেখেছি বলতেছে যে না, এটা বিচ্ছিন্ন ঘটনা, বা ছাত্রলীগের যে কোনো কিছু হলেই ব্যক্তির দায়, সংগঠন নেবে না, এরকম কথাবার্তা, এগুলো মোটেই কোনোটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এরকম অবিচ্ছিন্ন ঘটনা ঘটানোর পরেও ছাত্রলীগের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না, এবং এই পয়েন্টটা ছাত্রলীগকে আরও অনেক শক্তিশালী করছে। কারণ ব্যবস্থা নেওয়া হয় না কেন, সেটারও কিন্তু ইন্টারেস্টিং কারণ আছে। যে দেখেন, আমি স্পেশালি বলতেছি ছাত্রলীগের, এই কথাটা বলতেছি ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ এরকম একটা পজিশনে কেমনে গেল। এটা কোনো একটা উপজেলা ছাত্রলীগের কমিটি, আমি সেটার কথা বলতেছি না, সেটারও আলাদা ইস্যু আছে, আলাদা মানে সেটা নিয়েও কথা বলার স্পেস আছে অনেক। কিন্তু আমি জাস্ট ক্যাম্পাসের কথা বলতেছি আর কি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলতেছি। তো দেখেন, প্রশাসন এদেরকে অনেক সাপোর্ট দেয়। কেন প্রশাসন সাপোর্ট দেয়? দেখেন, যদি আমি জাস্ট পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কথা বলি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেভাবে উপাচার্য নিয়োগ হওয়ার কথা, সেভাবে কিন্তু উপাচার্য নিয়োগ হয় না। অন্তত যদি আমি 4টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা বলি যে স্বায়ত্তশাসিত হিসেবে বিবেচিত, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এগুলোতে কিন্তু এগুলো অধ্যাদেশ অনুযায়ী যে ভিসি নিয়োগ দিতে হবে একটা সিনেটের মাধ্যমে আর কি, সেটা আলাদা ওই অধ্যাদেশের মধ্যে বলে দেওয়া আছে কীভাবে নিয়োগ দিতে হবে। তো এই ভার্সিটিগুলো দেখা গেছে লাস্ট এইভাবে নিয়োগ হয়েছে 80-র দশকে, 88 থেকে 90-এর মধ্যে, ওরকম টাইমে এইভাবে মানে ওই নিয়ম অনুযায়ী নিয়োগ হয়েছে। এরপরে যা হয়েছে সবগুলো পলিটিক্যাল নিয়োগ, যে তদবিরে নিয়োগ, যে শিক্ষা মন্ত্রণালয় থেকে মানে যেভাবে হওয়ার কথা সেইভাবে হয় নাই, বিভিন্ন বিবেচনায়, বিভিন্ন পলিটিক্যাল বিবেচনায় এই নিয়োগগুলো দেওয়া হয়েছে। এখন যোগ্য ব্যক্তি আসছে কিনা সেটা কিন্তু ভিন্ন আলাপ। আমি বলতেছি যে এটা পলিটিক্যাল বিবেচনায় দেওয়া হয়েছে, যে প্রসিডিওরে হওয়ার কথা সেটা ওই 80-র দশকে হয়েছে, 90 সালের কিছু আগে, ওই টাইম পর্যন্ত হয়েছে। এরপরে সবগুলো এই বিবেচনায় হয়েছে। এখন এটা এত বড় একটা পদ, এত সুযোগ সুবিধা, এত ক্ষমতা, পাবলিক ভার্সিটির ভাইস চ্যান্সেলরের কথা বলতেছি। তো এই পদের জন্য অনেককে পদলেহন করে ওই পদটা পেতে হয়। এখন যারা এই ভালো তদবির করতে পারতেছে, বা বলতে গেলে যেটা হয় যে অলরেডি কেউ এটা বিষয়টা সরাসরি বলা একটু মুশকিলের, সেটা কেন আপনারা বুঝতেই পারতেছেন যে এটা বিভিন্ন কারণ হতে পারে। যে আমি তদবির করে, যাদের কাছে তদবির করে, বা যাদের কারণে আমি আজকে ভিসি হয়েছি, তাদেরকে তো আমাকে কিছু সুবিধা দিতে হবে। মানে আমি তদবির করে ভিসি হলাম, মানে এটা তো একটা দেনা পাওনার বিষয় আর কি।
তো দেখা যায় যে ক্যাম্পাসের যে অন্যান্য আনুষঙ্গিক যে অফিসিয়াল বিষয়গুলো থাকে, যেমন ধরেন প্রক্টর, মানে ক্যাম্পাসের যে সার্বিক দায়িত্ব থাকবে বা প্রক্টোরিয়াল বডি যে থাকবে বা হলগুলোর প্রপোজ যারা থাকবে, এগুলো কিন্তু ভিসি ঠিক করে কে হবে। মানে এগুলোর জন্য কোনো আলাদা পরীক্ষা নেই, কিছু না। ভিসি যদি মনে হয় আমার অমুক টিচারকে মনে হচ্ছে প্রক্টর বানাবো, ঠিক আছে, তার এই পাওয়ারটা তিনি হোল্ড করে, তিনি করতে পারবে। তো দেখা যায় যে ওই ভিসি পন্থী টিচারদের নিয়ে এই ক্যাম্পাসের এই পদগুলো, প্রভোস্ট, প্রক্টর, এই পদগুলো থাকে আর কি। তো যারা এই পদের জন্য যারা নির্বাচিত হয়েছে, তারা অলরেডি পলিটিক্যালভাবেই ওই পদে যেতে পারছে। তাহলে তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে হয়তো আওয়ামী ব্যাকগ্রাউন্ডের বা এরকম, মানে যেভাবে ওই স্বচ্ছতার সাথে নিয়োগ হওয়ার কথা ছিল, নিয়োগ বলতে নির্বাচিত হওয়ার কথা ছিল, সেটা ওই ভিসি থেকেই সেভাবে নির্বাচিত হচ্ছে না। তো এর ফলে কি হয় যে তারা ছাত্রলীগকে বিভিন্ন সুবিধা দিতে হয়, যে ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকলে সেভাবে তদন্ত হয় না। বা আমার বিশ্ববিদ্যালয়ে যদি আমি বলে থাকি যে ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ড প্রমাণ হওয়ার পর তাদেরকে বহিষ্কার করা হয়, কিছুদিন পর মানবিক কারণে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। যে বহিষ্কারের কোনো প্রভাবই পড়ে না, যখন পরীক্ষা আছে পরীক্ষার আগে প্রত্যাহার করে দেয়, তাহলে বহিষ্কারের কারণে তার আলটিমেটলি তেমন কোনো লস হয় না। তো এরকম করে যদি এরকম করে চলার কারণে তাদের একটা ডেয়ারিং ভাব এসে যায় যে আমি যদি ছাত্রলীগ করে আমি যে কোনো কিছু করলে আমার একটা ব্যাকআপ আছে, আমার তেমন কিছু হবে না। মানে তেমন কিছু বলতে হবে না বললেই চলে আর কি। এরকম যখন একটা ডেয়ারিং ভাব থাকে, তখন কিন্তু অপরাধের মাত্রাও বাড়তে থাকে। ইভেন বিভিন্ন ক্যাম্পাসে আমরা এরকম দেখছি, ছাত্রলীগের মধ্যে যে খুন, ধর্ষণ, এরকম জঘন্য অপরাধেরও উদাহরণ আছে। এই বিষয় নিয়ে এক্সপার্টিস বলবো কি, বা বিভিন্ন পলিটিক্যাল যখন স্পিচ নেওয়া হয় যে আপনাদের মতামত কীরকম, তখন দেখা যাচ্ছে যে ক্ষমতাসীন এরকমই বলে যে এটা হচ্ছে শুধু আওয়ামী লীগের রেজিমে এরকম হচ্ছে তা না, বিএনপি রেজিমেও, ওই তো বললাম 88-র পরে কিন্তু আর হয় নাই ওই সঠিকভাবে উপাচার্য নিয়োগ, তারপরে রেজিমগুলো তো এইভাবেই চলছে আর কি। তখন যদি ক্ষমতাসীন বিএনপি থাকে বা আওয়ামী লীগ থাকে, তাদের বললে এগুলো বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এগুলো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়। এরপরের বিষয় আসছে যে ছাত্র সংসদ নির্বাচন নাই। এই কোটা আন্দোলনের পরে, 18 কোটা আন্দোলনের পরে জাস্ট ঢাকা ভার্সিটিতে নির্বাচনটা হয়েছিল, ডাকসু নির্বাচন। তো সেই সময় অন্যান্য ভার্সিটিগুলোতেও, যেমন চাকসুতেও চাকসু নির্বাচনের জন্য নীতিগত সিদ্ধান্ত ছিল, কিন্তু পরে হয় নাই, কারণ সেই নির্বাচনে যে একটা অবস্থা হয়েছিল যে স্টুডেন্টের মত প্রকাশ ছাত্রলীগ নিয়ন্ত্রণ করে, তারা কি স্ট্যাটাস দিতে পারবে সেটা নিয়ন্ত্রণ করা হয়, যদি তার বাইরে স্ট্যাটাস দেয় তাকে তলব করা হয়। মানে এগুলো কিন্তু সব আনঅফিসিয়ালি, এগুলো যে এরকম তাকে শোকজ করা হলো কাগজে কলমে লিখে অফিসিয়াল প্যাডে, এরকম কিন্তু না, সেটা অবশ্যই গেস করতেই পারতেছেন। তো এরপরেও দেখা যাচ্ছে যে কোটা আন্দোলনের কারণে ফেমাস হওয়া নুরুল হক কিন্তু ওখানে ভিপি হয়ে যায় ঢাকা ভার্সিটির। তো এরপরে অন্যান্য ভার্সিটিতে আর ইলেকশনই হয় না, যে যখন ছাত্র সংসদ নির্বাচন, এটা কিন্তু এই অধ্যাদেশ অনুযায়ী বাধ্যতামূলক প্রত্যেকটা ভার্সিটিতে এই ছাত্র সংসদ নির্বাচন দেওয়া, কিন্তু কোনো ভার্সিটি কিন্তু এটা করে না। এর কারণে রাজনীতির সচেতনতা স্টুডেন্টের মাঝখানে কমতেছে, বা এটা বলা যায় যে এটার একটা প্রভাব এরকম আছে, রাজনৈতিক শোষণও পারে, যে যারা ছাত্রদের দ্বারা নির্বাচিত তারা কতখানি ছাত্রদের কথা বলবে। যেহেতু ছাত্রলীগ এখানে এক পেশে রাজনীতি করতেছে, তারা ছাত্রদের পক্ষে কথা বললেও কিছু করার নাই, মানে না যদি বলে তাও কিছু করার নাই। আর বাস্তবতা আপনারা বুঝতেই পারতেছেন যে এটা তারা কতখানি ছাত্রদের পক্ষে কথা বলে, কারণ বর্তমানে ওই কোটা সংস্কার আন্দোলন চলতেছে 2024 এসে, এটার ফলাফল কী বা ছাত্রলীগের তাদেরকে কেমনে ট্রিট করতেছে, এটা দেখলে আপনারা বুঝতে পারেন যে তারা আদৌ কতটা শিক্ষার্থী বান্ধব। এই আওয়ামী লীগের আমলে এসে যে এই জিনিসগুলো নতুন হয়েছে, বিষয়টা একেবারে তা না। এখানে নতুন অনেক কিছু হয়েছে, যে পাওয়ার হোল্ডিংয়ের বিষয়, পাওয়ার ডিস্ট্রিবিউশনের বিষয়, বা অনেক কিছুই নতুন হয়েছে, বা কীভাবে বিষয়গুলো কন্ট্রোল করতেছে, ছেলেপেলেদের মতামত কীভাবে কন্ট্রোল করা হচ্ছে, এগুলো অনেক কিছুই নতুন আছে। কিন্তু আগের রেজিমে, মানে আওয়ামী লীগের আগে ছাড়াও অন্যান্য যে রেজিম ছিল, বিএনপি রেজিমের কথা বলেন, ক্যাম্পাসে ছাত্রদল ছিল, শিবির ছিল, মানে তারা বিষয়গুলো, মানে এই ক্ষমতাসীনরা তারাও কিন্তু এই নিজেদের ক্ষমতা কাজে লাগায় ক্যাম্পাসগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতো। মানে সাধারণ শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসগুলো কখনো সাধারণ শিক্ষার্থী বান্ধবই ছিল না। বর্তমান সময়ে যে এসে নাই, ব্যাপারটা কিন্তু এরকম না। এর আগে অন্যান্য রেজিমের টাইমেও সাধারণ শিক্ষার্থী বান্ধব ছিল না। এখন এটা কোশ্চেন তুলতে পারেন কোন সময় বেশি ছিল কোন সময় কম ছিল, সেটা একটা ভিন্ন আলাপ, কিন্তু কোনো টাইমেই স্টুডেন্ট ফ্রেন্ডলি ছিল না। তো আরেকটা ইন্টারেস্টিং বিষয় এখানে আপনাদের বলে রাখি, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ছাত্রলীগের যখন গঠনতন্ত্র করবেন, তখন দেখবেন যে আর এখানে কত সুন্দর সুন্দর কথাবার্তা, আর বাস্তবতা কি সেটা মিলে দেখতে পারবেন। তো এরকম আলাদা একটা ভিডিও বানানো আছে ছাত্রলীগের গঠনতন্ত্র কি বলে আর বাস্তবতা কি, সেটা নিয়ে ইন্ড স্ক্রিনে বা কোনো জায়গায় একটা ক্লিকেবল কোনো একটা লিঙ্ক পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন এই ভিডিও, কিংবা সেই ভিডিও দেখে সেটাতেও মন্তব্য জানাইতে পারেন। এই আর অপটিমিস্টিক বলার কিছু নাই আসলে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।